আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি অনার্স ফার্স্ট ইয়ার, চ্যাপ্টার নাম্বার 2, পেয়ার অফ স্ট্রেট লাইন। এই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই বইয়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা, যেটা থেকে প্রত্যেকবার কোশ্চেন আসবে, সেই অধ্যায়ের যতগুলো থিওরি আছে সবগুলো থিওরিও পরীক্ষায় আসে, এবং এই প্রত্যেকটা থিওরি ব্যবহার করে আমরা সামনের যে অঙ্কগুলো আছে এগুলো করার জন্য আমাদের অবশ্যই এই থিওরিগুলো দরকার লাগবে। আমরা একবারে প্রথম থেকে শুরু করি। থিওরি নাম্বার 2 এ যারা যেটা বলতেছে, যদি একটা দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটা আমরা পরিচিত, এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, ঘাত যে কোনো একটা ঘাত 2 থাকলেই দ্বিঘাত, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে x y সব 1 থাকলে সমস্যা নেই, একটার ঘাত 2 থাকলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে। এই দ্বিঘাত সমীকরণের এটা যদি এক জোড়া সরল রেখা প্রকাশ করে, এই দ্বিঘাত সমীকরণটা যদি কি করে, এক জোড়া সরল রেখা প্রকাশ করে, তাহলে আমরা দেখলাম যে কি, এটা যদি এক জোড়া সরল রেখা প্রকাশ করে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে কইছে ডিটারমিনার অফ AHG BF, এদিকে BFC, এভাবে একটু মনে রাখবো আর কি, যে AHG এদিকে, এদিকে HG, এদিকে BF, এদিকে BF, মাঝখানে C থাকবে। এটাকে যদি আমরা একটু, এটা সমান সমান কত হবে, 0, বা এটাও লেখা যায়, কারণ এটা আর এটা একই কথা। কারণ এটা যদি আমরা মান বার করি, মানে যদি আমরা এটাকে একটু কাজ করি, এই কে নিয়ে ওই ডিটারমিনার এই যদি কমন এইভাবে গুণ করি, তারপরে BC মাইনাস F স্কয়ার, এভাবে যদি কাজ করি, তাহলে এই লাইনটা আসে। তার মানে এটা 0 অথবা এই মানটা 0 হবে। কখন? যদি এটা এক জোড়া সরল রেখা প্রকাশ করে। এটা আমাদের এক জোড়া সরল রেখা প্রকাশ করলে। এখন এক জোড়া সরল রেখা মানে কি, দুইটা সরল রেখা। তো এই দুইটা সরল রেখা যখন প্রকাশ করবে, ওই সরল রেখা দ্বয়ের আবার ছেদবিন্দু, আরেকটা জিনিস আমাদের প্রমাণ করতে পেরেছে যে দুইটা সরলরেখার ছেদবিন্দুটা হবে এরকম, ঠিক আছে? সরলরেখার ছেদবিন্দুটা হবে কত, এই যে মাইনাস BG, নিচে AB মাইনাস H স্কয়ার, AB মাইনাস H স্কয়ার। এই ছেদবিন্দুটা বা এটা আমাদের কি করতে হবে, মনেও রাখতে হবে অঙ্ক করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা বুঝছিলাম কি, যে একটা দ্বিঘাত সমীকরণের এক জোড়া সরলরেখা প্রকাশ করলে তাহলে কি হবে, এটা 0 হবে বা ছেদবিন্দু এটা হবে। তার মানে আমরা এইভাবে মুখস্থ করে রাখতে হবে, কারণ আমরা অঙ্কের মধ্যে এটা ব্যবহার করব। তো আমরা কি করছি, শুরুতেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা ধরে নিলাম 1 নং। দুইটা সরলরেখা প্রকাশ করে, এটা এই 1 নং যদি দুইটা সরলরেখা প্রকাশ করে, বলে দিছিল তারা, এবং ওই সরলরেখা দুইটা যদি আলফা বিটা বি বিন্দুতে ছেদ করে, তার মানে আমরা দুইটা সরলরেখা যেহেতু আছে, দুইটা সরলরেখার ছেদবিন্দুটা আমরা কত ধরলাম, a, b ধরলাম, আলফা বিটা ধরলাম। এখন অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত না করিয়া, মানে অক্ষদ্বয়ের দিকটা আমরা পরিবর্তন না করিয়া, মূলবিন্দুকে আলফা বিটা বিন্দুতে, যে বিন্দুতে দুইটা সরলরেখা ছেদ করছে, ধরি এই যে আমি দুইটা অক্ষ ধরতে পারি এরকম, এই হচ্ছে আমার x অক্ষ, এই হচ্ছে আমার y অক্ষ। এই দুইটা অক্ষ আমি পরিবর্তন করলাম না, দিক যেদিকে আছে এদিকে দিকটা পরিবর্তন না করিয়া, আর আমি যদি দিক পরিবর্তন না করিয়া মূলবিন্দুটা, যেখানে মূলবিন্দুটা ছিল, মূলবিন্দু তো এটা 0,0, এই মূলবিন্দুটা এখানে না রেখা কোথায় নেই, যেখানে ওই যে দুইটা সরলরেখার ছেদবিন্দু, যেখানে আলফা বিটা ধরলাম, দুইটা রেখা এই বিন্দুতে ছেদ করছে আলফা বিটা বিন্দুতে, আমরা ওই বিন্দুতে এই মূলবিন্দুটাকে ট্রান্সফার করে দেব। কি করে? অক্ষদের দিকটা অপরিবর্তিত, এই যে ধরলাম অক্ষদের দিক অপরিবর্তিত না রেখা, দিক রাইখা, মানে অপরিবর্তিত, মানে যেদিকে x অক্ষটা ছিল এদিকেই রাখলাম, যেদিকে x অক্ষটা ছিল এদিকে x অক্ষ রাখলাম, যেদিকে y অক্ষ ছিল এদিকে y অক্ষই রাখলাম, নতুন x প্রাইম y প্রাইম বা দুইটা অক্ষ ধরলাম। এই মূলবিন্দুটা এখন কত হয়ে গেল, মূলবিন্দুটা এখন হয়ে গেল আলফা বিটা। তার মানে এই আলফা বিটা বিন্দুটা কিন্তু আমাদের এই জায়গায় আরেকটা জায়গা পয়েন্ট ছিল, আলফা বিটা বিন্দুটা কার, ওই যে দুইটা সরলরেখা প্রকাশ করছিল, ওই দুইটা সরলরেখার ছেদবিন্দু। এখন আমরা মূলবিন্দুটাকেই ওই বিন্দু ধরতেছি, কিন্তু অক্ষদের দিকটাকে আমরা অপরিবর্তিত রেখা কাজ করি। তাইলে নতুন অক্ষ সাপেক্ষে 1 নং এর এই যে 1 নংটা, এই যে 1 নংটা আমরা যে 1 নংটা ধরছিলাম, এটার একটা নতুন একটা রূপান্তরিত সমীকরণ আসবে। অক্ষদের যেহেতু আমি অক্ষদ্বয়ের যেহেতু একটু পরিবর্তন করে দিছি, দিকটা পরিবর্তন করে নাই, কিন্তু মূলবিন্দুটা চেঞ্জ, অক্ষ দুইটা চেঞ্জ, সেহেতু এই 1 নংটা আমরা এটা প্রথম অধ্যায়ে পড়ে আসছিলাম, যদি কোনো অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া যদি আমরা কি করি, কোনো নতুন সমীকরণ, মানে একটা সমীকরণের নতুন সমীকরণ করি, তাহলে তার পরিবর্তিত রূপটা x এর জায়গায় আমরা বসাই দিব কত, x প্লাস আলফা, y এর জায়গায় বসাই দিব y প্লাস বিটা। তাহলে এই জায়গায় আমরা যে সমীকরণটা পেলাম ax স্কয়ার, তাহলে x এর জায়গায় x প্লাস আলফা হোল স্কয়ার প্লাস 2h, x এর জায়গায় x প্লাস আলফা, y আসিল 2xy, তাহলে y এর জায়গায় y প্লাস বিটা, আবার by স্কয়ার, তাহলে y এর মান y প্লাস বিটা,
এরপরে আবার 2gx, তাহলে 2gx মানে এই x এর মান x প্লাস আলফা। তারপরে 2fy হচ্ছে 2fy প্লাস বিটা প্লাস c। তার মানে আমরা কি করছি, জাস্ট অক্ষদের দিকটা অপরিবর্তিত রাখিয়া যখন আমরা এই মূলবিন্দুটাকে আলফা বিটা বিন্দুতে স্থান দিব, তখন এক নংয়ের যে পরিবর্তিত রূপটা হবে তখন এটা হবে। এটাকে যদি আমরা একটু কাজ করি, তাহলে এটা এভাবে লেখা যায় এটাকে লেখা যায় x স্কয়ার প্লাস 2x আলফা প্লাস আলফা স্কয়ার প্লাস 2h, তারপরে এটা গুণ করলে রেজাল্টটা হয় কত, xy প্লাস আলফা y প্লাস xy প্লাস আলফা y, তারপরে হচ্ছে x বিটা প্লাস আলফা বিটা। এইটা গুণ করে ফেললাম। প্রথমত এটা স্কয়ার যে সূত্রটা ছিল এটা করলাম, 2h ঠিক রাখলাম, এটা দুটো গুণাকার আছে গুণ করলাম, প্লাস b, এই b, তারপরে আমাদের কি আছে এখানে y, তাহলে y স্কয়ার প্লাস 2y বিটা প্লাস বিটা স্কয়ার। এটার কাজ শেষ। এরপরে এটা তো কোনো সমস্যাই নেই, 2gx প্লাস 2 আলফা g, বা আমরা এটা লিখতে পারি 2g আলফা। এটাও আমরা নরমালি লিখতে পারবো 2fy প্লাস 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0। আমরা যদি এখন এটাকে গুণ করে ফেলি, গুণ করলে আমাদের কি রেজাল্টটা আসবে, ax স্কয়ার প্লাস 2ax আলফা প্লাস a আলফা স্কয়ার, ঠিক আছে। তারপরে প্লাস 2hxy, আমরা এটা দিয়ে এটাকে গুণ করছি সবটাকে, এখন এই 2h তার এই সবটাকে গুণ করলে 2xy প্লাস কত 2h আলফা y প্লাস 2h x বিটা প্লাস 2h আলফা বিটা প্লাস, এখন b দ্বারা গুণ করলে এটা হচ্ছে b প্লাস b দ্বারা গুণ করলে হবে by স্কয়ার প্লাস 2by বিটা প্লাস b বিটা স্কয়ার প্লাস 2gx, সর্বশেষ 2g আলফা প্লাস 2fy প্লাস 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ। আমরা সমীকরণটাকে একটু পজিশন মতন যদি সাজাই, এখান থেকে যদি আমরা একটু কাজ করি, কি কাজ করি, যদি আমরা এখান থেকে এইটাকে একটু সাজাই, এখানে আছে কত ax স্কয়ার, এই ax স্কয়ারটা আমরা লিখলাম প্লাস এইদিকে এই জায়গায় 2xy আছে, তাহলে আমরা প্রথমে একটু পজিশন মতো সাজাই 2hxy প্লাস, তারপরে আমরা by স্কয়ারটা কোথায় আছে, এখানে by স্কয়ার আছে, এই তিনটাকে আমরা একসাথে লিখলাম by স্কয়ার প্লাস। এরপরে আইসা আমরা একটু বাকিগুলোর মধ্যে আমরা এই 2x কোথায় কমন যায়, এখানে একটা 2x কমন যায়, এখানে একটা 2x কমন যায়, এখানে আর কোথায় আছে 2x কমন যায়। এই তিনটার মধ্যে 2x যদি আমরা কমন নিই, তাহলে 2x যদি কমন নেই আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে কত, 2x কমন নিলাম থাকে a আলফা, ঠিক আছে, a আলফা প্লাস b বিটা, নাকি a আলফা প্লাস h বিটা, আমরা 2x কমন নিছি তাহলে a আলফা, তাইলে এখানে h বিটা, 2x কমন নিলে এরপরে আমাদের থাকে কত 2x, তারপরে g থাকতেছে, ঠিক আছে। এই তিনটার মধ্যে 2x কমন নিছি প্লাস, এরপর আমরা কাজ করি 2y যদি আমরা কমন নিই, 2y কমন নিলে আমাদের কি থাকবে, 2y কমন নিলে আমাদের থাকবে h আলফা প্লাস h b বিটা, h আলফা প্লাস b বিটা প্লাস f ইজ ইকুয়াল টু, এবার এটা থাকবে। এখানে আমরা এইখানে 2y কমন নিছি কোনটা থেকে, 2y আমরা কমন নিছি হচ্ছে এটা থেকে, তারপরে 2y আমরা কমন নিছি এটা থেকে, 2y আমরা কমন নিছি এটা থেকে, তাহলে এই তিনটা থেকে আমরা 2y কমন নিছি, তাহলে 2y ছাড়া বাকি যেগুলো আছে, ঠিক আছে, বাকি যেগুলো আছে এগুলো আমরা যদি একসাথে লিখে দিই তাহলে এটা হয় কত a আলফা স্কয়ার প্লাস এটা হচ্ছে 2h আলফা বিটা প্লাস b বিটা স্কয়ার মানে b বিটা স্কয়ার 2g আলফা প্লাস 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0। তার মানে আমরা কি করছি, এই x স্কয়ার এই জায়গাটা আলাদা রাখা আমরা বাকিটার মধ্যে প্রথমে 2x কমন, পরের দুইটার মধ্যে 2y কমন, আর বাকিগুলো যেগুলোর মধ্যে xy ছিল না, এগুলো সবটা আলাদা লিখছি। এখন প্রশ্ন হচ্ছে এইটাই কিন্তু এটা মানে মূলত এই সমীকরণটাই কিন্তু এই সমীকরণটা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এটাকে আমরা 2 নং আকারে প্রকাশ করতে পারি,
এটাকে আমরা কি করলাম 2 নং একটা সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এখন এই 2 নং সমীকরণটা এটা কিন্তু আসলে এটা মূলবিন্দুগামী ধীরে ধীরে মূলবিন্দুগামী না, এটা কিন্তু আলফা বিটাকে মূলবিন্দু ধইরা আমরা কাজ করছি, এটাই কিন্তু পরিবর্তিত যে সমীকরণটা। তো এটা নতুন মূলবিন্দু দুইটি সরলরেখা যেহেতু প্রকাশ করে, এটাও কিন্তু একটা দুইটা সরলরেখা প্রকাশ করছে, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় আমরা এটা লিখতে পারি যেহেতু 2 নং যেহেতু 2 নং নতুন মূলবিন্দুগামী দুটি সরলরেখা প্রকাশ করে। কয়টা? দুইটি সরলরেখা প্রকাশ করে। তার মানে আমরা আরেকটা জিনিস শিখে আসছি কি, সুতরাং এটা x এর সমমাত্রিক সমীকরণ, x ও y এর সমমাত্রিক সমীকরণ হবে। মানে x আর y এর মাত্রাটা সমান হবে। এই সমীকরণটা x যেহেতু এটা নতুন, মানে মূলবিন্দুকে যখন চেঞ্জ করে দিব তাহলে এটা সমমাত্রিক হওয়ার কথা, কিন্তু এখানে এটা কি আসলে সমমাত্রিক? এখানে x এর মাত্রা 2, এখানে মূল চলক যে তার মাত্রা 2, এখানে কিন্তু 2, এটা 1 এটা 1 2, বাট এখানে এই y এর কিন্তু 2, বাকি যেগুলো এখানে কি x এর মাত্রা, এখানে কি y আছে নাই, তাহলে এখানে কত 1, এখানে y এর সহগ কত 1, আর এখানে তো ধ্রুবক পদ, এটা তো নাই, তার মানে মাত্রা কিন্তু 2 হওয়ার কথা, x y এর সমমাত্রিক হওয়ার কথা। মানে যেহেতু এটা মূলবিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করে, সুতরাং এই যে সমীকরণটা পরিবর্তিত যে সমীকরণটা, এখানে কিন্তু জোড়া সরলরেখা আছে, এটা মূলত কি হওয়ার কথা ছিল? এটা মূলত হওয়ার কথা ছিল সবগুলো পদ সমমাত্রিক হওয়ার কথা। তার মানে এখানে যেহেতু জোড়া সরলরেখা প্রকাশ করছে, তাহলে মাত্রাটা হওয়ার কথা কত 2। তার মানে এই জায়গায় যেহেতু মাত্রাটা নাই, 2 নাই, আমরা যদি একটু গুরুত্বপূর্ণভাবে দেখি যে এই জায়গায় যেহেতু আমাদের মাত্রাটা 2 নাই, এই জায়গায় 2 নাই, এই জায়গায়ও 2 নাই, এই জায়গায় তো মাত্রাই নাই, এই তিনটা জায়গায় মাত্রা নাই, তাদের এটা কত হওয়ার কথা? এটা এখন 0 হয়ে যাবে। এগুলো কেন হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং অতএব আমরা বলতে পারি, অতএব 2 নং এর x y এবং ধ্রুবক পদের সহগ 0 হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে অতএব x এবং y মানে আর ধ্রুবক পদ, x এর সহগ 0, y এর সহগ 0 এবং ধ্রুবক পদ কি 0, তাহলে এই তিনটা জিনিস আমরা 0, আমরা উপর দিক থেকে একটু মুছে দেই, তাহলে এই তিনটা সহগকে যদি আমরা 0 ধরি তাহলে কতটুকু আগানো যায়? এই তিনটা সহগ আমরা যদি 0 ধরি, তাইলে যদি তিনটা সহগকে আমরা 0 ধরি, তাহলে এই x এর সহগ এটা 0, তাহলে আমরা লিখতে পারি a আলফা স্কয়ার প্লাস h বিটা প্লাস g ইজ ইকুয়াল টু 0। তারপরে এবং আমরা আরেকটা জিনিস লিখতে পারি h a আলফা স্কয়ার না আলফা, শুধু h আলফা প্লাস এটাকে লেখা যায় b বিটা প্লাস f ইজ ইকুয়াল টু 0। আবার আরেকটা লেখা যায় যে a আলফা স্কয়ার প্লাস a 2h, ঠিক আছে, 2h, তারপরে হচ্ছে আলফা বিটা প্লাস b বিটা স্কয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। তার মানে এটাকে যদি আমরা আগে 2 নং দিছি, এটাকে 3 নং দিলাম, এটাকে আমরা 4 নং দিলাম, এটাকে আমরা কোন নং দিলাম, এগুলো কত হওয়ার কথা? 0 হওয়ার কথা। যেহেতু এটা মূলবিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করে, তাহলে তার কত হওয়ার কথা? অবশ্যই x y এর মাত্রাটা সমান হওয়ার কথা, এবং সেটা কত হওয়ার কথা? 2 হওয়ার কথা। তাহলে যারা 2 না, তাদের মাত্রা সহগ মানে তাদের সহগটা 0 হওয়ার কথা, তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি 0। এখন এই জায়গায় আমরা কিছু জিনিস একটু মুখস্থ কাজ করব। এই দুইটা নং বের করার পরে এই দুইটা নং আমরা এখানে বসাই দেব, a আলফা, তারপরে হচ্ছে প্লাস h বিটা প্লাস g, এই দুইটা আমরা আগে এখানে সরাসরি বসাই দেব। তারপরে h আলফা প্লাস b বিটা প্লাস f, এটা আমরা সরাসরি এই দুইটা নং আমরা সরাসরি বসাই দেব। বসে আমরা কি করব? একটু বুদ্ধি খাটাই আমরা এই জায়গায় একটু কাজ করব। এটাকে আমরা আলফা দ্বারা যদি গুণ করি, তাহলে তো আমরা এই আলফা দ্বারা গুণ করলে তো আমি এই আলফা স্কয়ার এটা পেয়ে ফেলতেছি, আর এখানে যদি বি বিটা স্কয়ার আছে, তাইলে এটা যেহেতু এরকম আছে, এটাকে বিটা দ্বারা যদি গুণ করি, তাহলে বিটা দ্বারা গুণ করলে আমাদের এটা পেয়ে ফেলবো, এই যে বি বিটা স্কয়ার পেয়ে ফেলবো।
তার মানে এখন এটা গুণ করার পরে তাইলে গুণ করলে এ আলফা স্কোয়ার, একটু বুদ্ধি করে আমরা যখন এই লাইনটা বসাবো একটু পজিশন অনুযায়ী, এরপরে এখানে দেখি এ আলফা স্কোয়ার আছে, তার মানে এটা এখানে আছে, তারপর এ এ বিটা এইচ, তাহলে এখানে একটা এ বিটা এইচ, এখানে আছে দুইটা এ আলফা বিটা এইচ, এখানে এটাতে এটার গুণ করলে কত আলফা বিটা এইচ হয় না, তো এখানে আলফা বিটা এইচ কয়টা, দুইটা আছে, বাট একটা হইছে। আবার এখানেও দেখো যে আলফা বিটা এইচ এখানে একটা, তাহলে এই দুইটা মিলে গেল না, তাহলে আমাদের কাজ কি, আর এখানে বি বিটা স্কোয়ার, তাহলে বি বিটা স্কোয়ার এটাও কনফার্ম, তাহলে এটাও শেষ এটাও শেষ, তারপরে এটাও শেষ এটাও শেষ। এখানে আলফা জি, তাহলে এখানে আলফা জি একটা, আর আলফা জি একটা লেখা হয়েছে একটা লেখা হয় নাই, আচ্ছা তাহলে এটা একটা রয়ে গেল। এরপরে আর বি দ্বারা বিটাকে গুণ করলে তাহলে বিটা এফ, তাহলে বিটা অফ একটা লেখা হয়েছে একটা রয়ে গেছে, তাহলে জি একটা রয়ে গেছে, এটাতে আলফা জি, আর এখানে রয়ে গেছে বিটা এফ, আর রয়ে গেছে কত সি ইজিক্যাল টু জিরো, সি ইজিক্যাল টু জিরো। তাহলে আমরা একটু বুদ্ধি করতে পারি না, এটার মান আমরা জানি কত জিরো না, তাহলে জিরো বসে দিলে জিরো, প্লাস এটাও কত জিরো না, জিরো ইন্টু জিরো মানে এটাও জিরো, প্লাস আমাদের থাকতেছে কত, থাকতেছে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি ইজিক্যাল টু জিরো, এটাকে দিলাম 5 নং। তার মানে একটু বুদ্ধি করে কাজটা করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের এটা এখানে সাজায় কমন নিতে হবে না, ওই দুইটা বসাই দেবো, প্রথমটা আলফা দ্বারা গুণ, পরেরটাকে বিটা দ্বারা গুণ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা সিস্টেমে আমরা লিখে ফেলবো। এখন এই 3 4 5 যে নংগুলো আছে, এই যে 3 4 যে 5 নংগুলো আছে, এগুলোর মধ্যে একটু চাইয়ে দেখি আমরা এই সমীকরণগুলোর মধ্যে, এটাকে আমরা একটু জিরো জিরোটি কেটে দিই, তাইলে এটার মধ্যে কত আছে আলফা বিটা এফ, আলফা বিটা মানে সমীকরণটা আলফা বিটা যদি আমরা অপসারণ করে দিই, ঠিক আছে, আমরা এটা বলতে পারি যে 3 4 5 হইতে আলফা বিটা অপসারণ করিয়া পাই 3 4 এবং 5, এবং 5 নং হতে হতে আলফা বিটা অপসারণ করলে অপসারণ করে পাই, করে কি পাই অপসারণ করলে, অপসারণ করলে আমরা যেটা পাই এখানে পাবো এ এইচ জি, এ এইচ জি, আবার এখানে পাবো কত এইচ বি এফ, এইচ বি এফ, আর লাস্টে পাচ্ছি কি আলফা বিটা অপসারণ করলে জি এফ সি, জি এফ সি, এই যে এটা, আর এই পাশে আছে কি জিরো না, ইকুয়াল টু জিরো। তো এটার আবার এইভাবেও লেখা যায় যে এ বি সি প্লাস 2 এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইজিক্যাল টু, তো এটা যেহেতু জিরো এটাও যেহেতু জিরো, আমরা একসাথে এখানে জিরোটা না দিয়ে আমরা যদি ওইখানে একসাথে জিরোটা দিয়ে দিই তাও আমাদের সমস্যা নাই। তার মানে কি আমাদের প্রথম অংশ প্রমাণ হয়ে গেল। আমরা কি করছি যে 3টা নং আছিল, 3টা নংয়ের মধ্যে এই যে প্রথম আলফা, এই যে সমীকরণ আলফা বিটা এ এইচ জি, এটা শুধু সমীকরণ আলফা বিটা, এটা অপারেশন করলে এইচ জি থাকে, আলফা বিটা অপারেশন করলে এইচ বি এফ থাকে, তারপর আলফা বিটা অপারেশন করলে জি এফ সি থাকে। এটা লেখার পরে এটাকে যদি আমরা ওই ডিটারমিনার হিসাবে গুণ করি তাহলে এটাই আসবে। তার মানে এই পাশে যেহেতু জিরো আছে সমান এটাও মান জিরো বা এটাও জিরো, তার মানে আমরা প্রথম অংশ প্রমাণ আমাদের শেষ। এবার আমরা দ্বিতীয় অংশের মধ্যে যাই। দ্বিতীয় অংশ গেলে এবার এই পর্যন্ত আমাদের শেষ। দ্বিতীয় অংশের মধ্যে আমরা এই 3 আর 4কে, আমাদের দ্বিতীয় অংশ কি বলছে, দ্বিতীয় অংশে আমরা যখন শুরু করব আমাদের শুরুটা করতেই হবে 3 এবং 4 নং দিয়ে, তাহলে আমরা এখানে লিখি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের মধ্যে গেলে এই যে দেখি আমরা আমাদের বসে সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু, এই যে 3 নং আর 4 নং যে জায়গাটা আছে এটা মুছে দিতে পারে, 3 নং আর 4 নং যে জায়গাটা আছে, 3 নং আর 4 এ যদি আমরা সমাধান করি বজ্রগুণন পদ্ধতিতে, 3 নং ও 4 নং, 3 নং ও 4 নং কে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করলে আমরা কি পাই, তাহলে আমরা জানি বজ্রগুণন এখানে যেহেতু আলফা আছে আলফা, এখানে যেহেতু বিটা আছে বিটা, এখানে যেহেতু ধ্রুবক পদ আছে ধ্রুবক পদের জন্য আমরা কত বসাই, আমরা জানি ধ্রুবক পদের জন্য আমরা সাধারণত 1 বসাই বজ্রগুণন। তারপরে আলফা যখন নিচ্ছি তাহলে আলফা তো বাদ, তাহলে গুণ হবে কি এইচ আর এফ মাইনাস, তারপরে কত হবে বি আর জি, তারপরে বিটা যখন নিচ্ছি তাহলে বিটা গুলো বাদ, তাইলে গুণ হবে কি এইচ জি, ঠিক আছে, গুণ হবে কত জি এইচ মাইনাস, তারপর কত আসবে এইচ জি, এর পরে আমরা যখন বিটা নিছিলাম তাহলে এইচ জি, তারপর হবে এফ মাইনাস এফ, তারপর যখন 1 নিছি তাহলে এটা হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার। নর্মালি বজ্রগুণন পদ্ধতিতে আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ার করলাম, মানে এখানে 3টা কাজ করলাম। তাহলে আমি যদি প্রথম অংশটা থার্ডটার সাথে সমান লিখি তাহলে আলফার মান কত আসে, এটা ওইদিকে উপরটা যাবে না, তাহলে এইচ এফ মাইনাস
বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। যদি এই অংশটা সমান লিখে বিটার মানটা বের করি তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত আসবে? বিটা ইজ ইকুয়াল টু সেম জিএইচ মাইনাস এএফ ডিভাইডেড বাই কত আসবে? এবি মাইনাস এইচ স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে এটা কি মিললো? এই আলফা আর বিটা যে ছেদবিন্দু যেটা দরকার ছিল, আমাদের টার্গেটটা ছিল কি ছেদবিন্দু, কারণ আমরা যেটা শিখছিলাম যে ছেদবিন্দুর ক্ষেত্রে ওই যে এইটাই আমরা ট্রান্সফার করছিলাম এখানে আলফা বিটা বিন্দুতে, তার মানে ওই বিন্দুটা বের করতে হবে যে বিন্দুতে আমাদের ওই আমরা ট্রান্সফার করে মূল বিন্দুটাকে ওখানে নিয়েছিলাম, আবার যে বিন্দুতে আমাদের এই রেখার মানে এই যে রেখাটা এই রেখা যে যুগল দুইটা সরল রেখা ওই সরল রেখা দুটো যে বিন্দুতে ছেদ করছে সেই দুইটা রেখাও, তাহলে আলফা বিটার মান আমরা পেয়ে গেলাম। সুতরাং আলফা কমা বিটা ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি HF মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার কমা এটা হচ্ছে GH মাইনাস এফ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। ঠিক আছে, সুতরাং নির্ণয় আলফা বিটা বিন্দু, তাহলে এগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, কারণ এটা আমাদের শুধু এখানে না প্রয়োজনে এই বিন্দুটাও আমরা মুখস্থ করে ফেলতে পারি। তাহলে এই ধরনের যে কোনো জোড়া সরলরেখা যদি প্রকাশ করে দ্বিঘাত সমীকরণ, তাহলে এই দ্বিঘাত সমীকরণ যখন জোড়া সরলরেখা প্রকাশ করবে তখন আমরা কি করব? এভাবে কাজ করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। আমরা এই অধ্যায়ের ধারাবাহিক সবগুলো থিওরি এবং অঙ্কগুলো আলোচনা করব, তবে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। যারা অঙ্ক করতে চাও তারা অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে, কারণ পরবর্তী অঙ্কগুলো এইগুলোর উপরে নির্ভরশীল। ওকে, ধন্যবাদ সবাইকে, বাই।